ওকে, তো আমি একটা ছোট্ট টপিক দিয়েছিলাম কি অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে আপনারা 2 মিনিট করে বলবেন। 10 মিনিট সময় দিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে। কিছুটা ডেফিনেটলি পড়াশোনা করেছেন। 2 মিনিট করে বলবেন আর কি, এক এক করে, 5 জন আছেন, 5 2 10 মিনিট। এখন মোহাম্মদ আলী একটু বেশি সময় নেবে, তারপরে তারিক, তাই না? নাকি সবার 2 মিনিট করে? সবারই 2 মিনিট করে। তো কে ফার্স্টে বলবে বলেন? যে ফার্স্টে বলবে তার 30 সেকেন্ড কম। কে বলবে? বলেন। সমস্যা নেই, বলেন। মূলত অবজেক্টকে উপস্থাপন করে, যেখানে ডেটা ফিল্ড এবং অ্যাট্রিবিউট থাকে। আমরা যেমন চারপাশে যেমন বিভিন্ন বস্তু দেখতে পাই, যেমন মানুষ আর যাই বলি আমরা সবকিছুই মূলত অবজেক্ট। ওপিতে এই অবজেক্টকে উপস্থাপন করে। যেমন একটা ক্লাসের মধ্যে অবজেক্ট সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে, এবং এই অবজেক্টটাকে আমরা বিভিন্ন যেখানে খুশি সেখানে আমরা ইউজ করতে পারবো। এবং ওপিতে যে আমরা যে মেথড তৈরি করবো, ওই মেথডটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। তো ওপিতে যেমন 3টা অ্যাক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এইগুলি আমি যদি ইচ্ছা করি যে আমি অন্য কোথাও ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমি প্রোটেক্ট করতে রাখতে পারতেছি। আমি যদি ইচ্ছা করি যে আমি যে কোনো জায়গায় ইউজ করবো, সেক্ষেত্রে আমি পাবলিক করে ইউজ করতে পারতেছি। তবে সেক্ষেত্রে এখানে যেমন কনস্ট্রাক্টর, অ্যাবস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট আছে, এগুলি আমরা খুব সহজেই ওপিতে আমরা ব্যবহার করতে পারতেছি। এবং ওপিতে সবচেয়ে সুবিধা হলো যে বাস্তব জীবনের অবজেক্টের সাথে তুলনা করে আমরা এখানে খুব সহজে কাজগুলো করতে পারতেছি। ওপি ওপি বেসিকের উপর নির্ভর করে, ওপির উপর নির্ভর করে বিভিন্ন ফ্রেমওয়ার্ক যেগুলি আছে ওগুলি তৈরি করা হয়। তো সেক্ষেত্রে ওপি জানতে হবে। সেক্ষেত্রে ওপি জানতে হবে না? আচ্ছা, ঠিক আছে, 1.5-2 মিনিট বলেছেন, গুড, থ্যাংক ইউ। নাইম বলবে এখন। আমি অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি, হ্যাঁ, ওর ইন্টারনাল বিষয়গুলোতে আপনারা ঢুকে পড়েছেন, মানে মূল বিষয়টা জানতে চাচ্ছি যে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি। অবজেক্ট ওরিয়েন্টেড আমাদের একটা প্রোগ্রামিং প্যারাডিজম based on the concept of object. আর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সেটা ইউজ হয়, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি এসব ইউজ করা হয়। এবং অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে কিছু জিনিস থাকে, যেমন ক্লাস, তারপর অ্যাট্রিবিউট, তারপরে ইনহেরিটেন্স এর ব্যাপারগুলো আছে। যেমন যদি এই ক্লাসটা যদি ক্লাস হয়, ক্লাসটা যদি ক্লাস ধরে আমরা অ্যাট্রিবিউট হবে, যেমন এটাতে বেঞ্চ আছে, টেবিল আছে, আমরা এগুলো হবে অ্যাট্রিবিউট। 6 মিনিট, 1 মিনিটও হয় নাই, আরেকটু বলেন। ভালোই বলেছেন, খারাপ বলেন নাই। হ্যাঁ, যে টার্মটা বলেছেন না, ওটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং প্যারাডিজম বলা হচ্ছে, যেটা একটা স্ট্রাকচার থ্রো করে, যে স্ট্রাকচারের মাধ্যমে বা স্ট্রাকচার ফলো করে যদি আমরা প্রোগ্রামিং করি, এটা সবার জন্য বোধগম্য হবে, ইউনিফর্ম ভাবে সিকিউর করা সম্ভব হবে, এবং বোঝাটা এবং বুঝে এটাকে ইমপ্লিমেন্ট করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এটাকে অনেক সময় বলা হয়ে থাকে কনস্টিটিউশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে মানে কনস্টিটিউশন কি কাইন্ড অফ সংবিধান, রাইট? সংবিধান কারা বানায়? সংবিধান প্রণেতারা, ওইটা ভিন্ন দিক। কারণ সংবিধানের উপর বেস করে কিন্তু ল হয়। এই যে আমাদের দেশে যত আইন কানুন সবই কিন্তু সংবিধান মেনেই। সংবিধানে কোনো জায়গায় যদি পরিবর্তন আসে, তার রিলেটেড যত ল আছে সবগুলোতে পরিবর্তন হতে হবে, এটা ম্যান্ডেটরি রুলস, রাইট? সো কনস্টিটিউশন প্যারাডিজম যে টার্মই আপনি উল্লেখ করেন না কেন অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য, সেটা ঠিক আছে। আপনি বলেন।
বসেই বলেন মিস্টার মজুমদার বলেন। আমরা শুধু পিএইচপি তে যখন আমরা অ্যাপ্লিকেশন করছি তখন আমরা কি হয় আমরা যে কাজগুলা যেসব কাজগুলা আমরা বিভিন্ন পেজে করা লাগে আমরা ওই কাজগুলোকে আমরা কি করে একটা ফাংশনের মধ্যে রেখে আমরা ইউজ করে থাকি। এখানে আমরা ওই ফাংশনটার অথবা আমরা নির্দিষ্ট একটা নাম দিই না, অথবা একটা ফাইলের মধ্যে ফাইলের মধ্যে সবগুলো ফাংশন দিয়ে আমরা কাজ করে থাকি আর কি পিএইচপি তে। আর আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে কি করে থাকি আমরা অথবা আমরা যে ফাংশনগুলো ইউজ করছি ওগুলো সিমিলার টাইপের ফাংশনগুলোকে আমরা একটা ক্লাসের মধ্যে রেখে আমরা ইউজ করে থাকি অবজেক্ট ওরিয়েন্টেডে। বাট আমরা র পিএইচপি তে হয়তো আমরা করার সময় আমরা ওটাও করতে পারি, কিন্তু আমরা তো করি না, আমরা একটা ফাইলের মধ্যে বা করে আমরা কাজ করে থাকি। আর অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা কি করে একটা ক্লাস ওই সিমিলার টাইপের ক্লাস ফাংশনগুলোকে আমরা একটা নামের মধ্যে রেখে আমরা ইউজ করে থাকি। আর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড হয় কি আমরা যখন র পিএইচপি তে যে কাজগুলো করি এখানে যে ফাংশনগুলো আমরা ইউজ করার ক্ষেত্রে আমরা একটা পেজের মধ্যে আমরা যখন একটা ফাংশন ফাইল ইনক্লুড করি তখন কি হয় আমরা ওই যে মেথডটা আমরা ফাংশন নামটা আমরা ইউজ করি কিন্তু অথবা এই নামটা আমরা একটা ইউজ করতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেডে কি হয় আমরা যখন মেথড ধরে কাজ করব তখন আমরা একটা ফাংশন বিভিন্ন ক্লাসের মধ্যে এই ফাংশনের নামটা আমরা বিভিন্নবার অনেকবার ইউজ করতে পারি। ইউজ করার সময় যদি আমরা মেথডটা ধরে ইউজ করে থাকি আমি যতটুকু মানে অবজেক্ট ওরিয়েন্টেড দেখলাম আর কি এখানে এটাই আমার কাছে মূলত পার্থক্য মনে হয়েছে। আমরা ক্লাসগুলোকে আমরা একই টাইপের সিমিলার টাইপের ফাংশনগুলোকে আমরা কি করি একটা ক্লাসের মধ্যে নাম দিয়ে ওই ফাংশন অনুযায়ী ওগুলো রেখে রেখে আমরা ইউজ করে থাকি। আমার কাছে এটাই মনে হয়েছে। ওকে তারিক বলেন। ওই জিনিসটা থেকে যদি চিন্তা করি অবজেক্টটা হলো একটা সাবজেক্টের এখানেও ওই রিলেটিভই কথা বলবো মনে হচ্ছে একটা ক্লাস থাকবে তার মধ্যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের আন্ডারে যদি তার কি লিখতেছি ভেরিয়েবল ডাটা স্ট্রাকচার ফাংশন যা কিছু লিখি এটাই হলো অবজেক্ট। আসলে ওরিয়েন্টেড বলতে ভেরিয়েবল যেটা বললাম ডাটা স্ট্রাকচার এগুলোই হলো অবজেক্ট। আচ্ছা এটুকুই 1 মিনিট বলেছেন। হ্যাঁ আরেকটু বলতে পারতে হতো। যাই হোক ইয়ে বলেন মোহাম্মদ আলী। যদি আমরা এটাকে প্রোগ্রামিং এর সেন্সে চিন্তা করি তাহলে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অনেকটা হচ্ছে ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনের মতো। ফাংশনের ভিতর জাস্ট হচ্ছে কিছু ক্লাস থাকে কিছু ভ্যালু থাকে, এখানে দুটোই থাকে, এটা ফাংশনও থাকে আবার সাথে ভ্যালুগুলোও থাকে। সো এখান থেকে আমরা ইজিলি ইউজ করতে পারি এগুলো। আর আমরা চাইলে অনেকগুলো ক্লাস ক্রিয়েট করতে পারি যার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ভ্যালু পাস করে এটার ভিতর দিয়ে অনেক কিছু মানে সেম কাজই যাতে বারবার কপি করে লেখা না লাগে অথবা বারবার জিনিসটা আবার নিয়ে আসতে না হয়, সেই জন্য আমরা এটাকে ইজিলি ক্লাসটাকে আরেকটা ক্লাস নাম দিয়ে ওটা ইউজ করতে পারি। এখানে আমাদের অনেকগুলো লাইন কোড হয়তো বেঁচে যায় যেটা করা লাগবে না। তারপর হচ্ছে ওপিটা মেন হচ্ছে স্ট্রাকচার একটা ফিক্স করে দেওয়া সবার জন্য যাতে এই স্ট্রাকচারে সবাই করে, যার জন্য মানে লাইক হচ্ছে এক একটা কোডিং এক এক রকম, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আলাদা, বাট এই ওপি কনসেপ্ট আসার পর সব ল্যাঙ্গুয়েজে একটা আইডিয়াটা সেম পাওয়া যায়, যার জন্য আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে যাতে আর তিনটা ক্লাস ক্রিয়েট করতে পারি
তারপরে ইনহেরিটেন্স করতে পারি, এই সব জিনিসগুলো ইজিলি সলভ হয়, যার জন্য সব ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ শিখলে বাকিগুলো যাতে ইজিলি বুঝে যায়, এটা এই কনসেপ্টটাও এই জায়গায় কাজে দেয়। আর হচ্ছে যে ওপিটা এই তো 1.5 মিনিট বলেছেন, আর একটু এতটুকুই অনেকটাই বলার চেষ্টা করেছেন। ভেতরকার বিষয়গুলোই মূলত ফোকাসে আসে। বাট যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, একটা কথাই যদি আপনারা বলতে চান, এটা একটা প্রোগ্রামিং প্যারাডিজম, রাইট, অর কনস্টিটিউশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। সো প্রোগ্রামিং প্যারাডিজম বিষয়টা কি? প্যারাডিজম টার্মটা এসেছে, এটা বেসিক্যালি মিশরীয় একটা শব্দ, রাইট, বাট এটার যেটা মিন করে যে যা কোনো একটা স্ট্রাকচার ফলো করে। প্যারাডিজম বলা যেতে পারে যে আমরা এখনকার দিনে যে টার্মটা শুনে থাকি হায়ারার্কি, যে কোনো একটা বড় কিছু করার জন্য বা ছোট কিছু করার জন্য হলেও সেখানে যদি একটা ইউনিফর্ম স্ট্রাকচার থাকে, তাহলে সেটা সেই মাধ্যম দিয়ে কাজ করাটা অনেক ইজি হয়ে যায়, এবং কাজটা সম্পূর্ণ যে হবেই তার একটা কনফার্মেশনও আমরা দিতে পারি। একটা সহজ এক্সাম্পলে আমি আসি। প্যারাডিজম এটাকে আমি যদি বলি যে কোনো একটা সরকারি কাঠামো, তার সঙ্গে আমি ম্যাপ করাতে পারি। আমি অ্যাজ এ প্রাইভেট অর্গানাইজেশন যত শক্তিশালী হই না কেন, সরকারি স্ট্রাকচারের সাথে আমি অ্যাকচুয়ালি নস্যি বলতে পারেন। আমার যদি 5 লাখ এমপ্লয়িও থাকে, সরকারের স্ট্রাকচারের কাছে আমি কিছুই না। তারা যত দ্রুত একদম রুট লেভেল পর্যন্ত পৌঁছতে পারবে, আমি অত দ্রুত রুট লেভেল পর্যন্ত পৌঁছতে পারবো না, রাইট। এবং এখানে বেশ কিছু ফ্লস, বেশ কিছু ড্রব্যাক, যেটা প্রাইভেট অর্গানাইজেশনের স্ট্রাকচার আমি বলছি, আর সরকারি স্ট্রাকচারের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু রয়েছে। আস্তে আস্তে করে বিষয়টা ক্লিয়ার করবো। এত বড় পরিসরে না গিয়ে আমি যদি একটা ছোট্ট পরিসরেই যাই, যে প্যারাডিজম এর এক্সাম্পল যদি আমি একটা ফ্যামিলিকে দিই, বা ফ্যামিলি লাইফ, মানে তার ভেতরকার আরেকটু ভেতরে ঢুকি, যদি আমি ফ্যামিলি লাইফের কথা চিন্তা করি আর আমি হোস্টেল লাইফের কথা চিন্তা করি, এবং এই দুইটার স্ট্রাকচার নিয়ে যদি আমি একটা সিনারিও তৈরি করার চেষ্টা করি, আমরা এই দুইটা লাইফেই এক্সপেরিয়েন্স, রাইট, এবং আমরাই কিন্তু খুব সহজে একটা কনক্লুশনে আসতে পারবো যে কোনটা বেটার স্ট্রাকচারে আছে এবং কোনটা আমাদের জন্য কারেক্ট, তাই না? সো আপনি যখন ফ্যামিলির সাথে আছেন, ফ্যামিলির রুলস রেগুলেশন আপনি কিন্তু মানতে বাধ্য। ওই একই মানুষ যখন হোস্টেলে আছে, তখন কিন্তু ডিফারেন্ট লাইফ লিড করছে। এখানে সে সময় অনেকটাই কম অপচয় করছে, এখানে অনেক বেশি সময় সে অপচয় করছে, রাইট। সে অনেক ভুল ভ্রান্তি এখানে করছে, এখানে সে ভুল ভ্রান্তি কম করছে। তার মানে কি, একই মানুষ, একটু খেয়াল করেন, বিহেভিয়ারটা সেম, বাট স্ট্রাকচার থাকাতে সে কিন্তু অন্যায়, অপরাধ থেকে শুরু করে সবকিছুই কম করছে এর তুলনায়। যেটা অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছি, যেখানে স্ট্রাকচার আছে, লাইক হোস্টেল মেসের যে প্ল্যানটা, বিষয়টা যে আপনি কতদিন তাদের সাথে থাকবেন। একটু খেয়াল করেন যে আপনি 20 বছর লাইফে বা 25 বছর লাইফে ফ্যামিলি চেঞ্জ করেন নাই, বাট আপনি 4 বছরের গ্রাজুয়েশন লাইফে আপনি হয়তো 2-4টা ম্যাচ পরিবর্তন করে ফেলেছেন। আপনার ফ্রেন্ড সার্কেলের অনেক পরিবর্তন হয়েছে। আগে যা করতেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এখন ফোর্থ ইয়ারে এসে হয়তো ডিফারেন্ট কিছু করছেন। আপনি যদি এখন একটা রুটিন লিখেন বা আপনার কাজের পরিধি লিখেন, আজকের দিনে 7 দিন পরে যদি লিখেন, এর রিপিটেশন দেখবেন না, ব্যাপক পরিবর্তন দেখতে পারবেন, কারণ এই জায়গাটা খুবই আনস্টেবল, রাইট। এক একজন এক এক ভাবে লাইফ লিড করছে, কেউ রুটিনের মধ্যে নেই, আর এই জায়গাটা খুবই স্টেবল,
রাইট? সবাই একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে দিয়ে আছে, রাইট? আচ্ছা, তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে প্যারাডিজম যে টার্মটা অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডিজম ফলো করে, স্ট্রাকচার ফলো করে বলেই যে এই স্ট্রাকচারের মধ্যে থেকে যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো একটা প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো প্রবলেম সলিউশনের দিকে যাচ্ছে, যারা ওর ভেতরকার মেকানিজম গুলো ডেভেলপ করছে, যারা ডেভেলপ করছে তারা পরিবর্তন হলেও স্ট্রাকচারে কোনো পরিবর্তন আসবে না, রাইট? একটা জিনিস খেয়াল করেন, আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছি যেটা পরিচালক হিসেবে, আমি পরিবর্তন হলে এই প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে এখানে তেমন কোনো স্ট্রাকচার নেই। আমাদের দেশীয় কোম্পানিগুলোর কথা যেটাকে আমি বলছি, যে বেসিক্যালি এখানে লেয়ার অনলি 2, মালিক আর এমপ্লয়। দ্যাটস ওয়াই আমাদের দেশীয় কোম্পানিগুলো জায়ান্ট কোম্পানি হতে পারছে না, বা এটা হওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ যদি মিডল লেয়ার ক্রিয়েট না হয়। কারণ একজন মানুষ 5 জন 10 জনকে খুব ভালো ম্যানেজ করতে পারে, 50 জন টাফ, 100 ভেরি টাফ, 200 ইম্পসিবল। একজনের পক্ষে ম্যানেজ করাটা, ডিরেক্ট ইন্টারাকশনে থেকে তাকে ম্যানেজ করাটা পসিবল না। দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম কোম্পানিগুলো দেখবেন খুবই ছোট ছোট, 10, 15, 20, কারণ এর মাঝে কোনো লেয়ার ক্রিয়েট হয় নাই, সে অন্য কাউকে ট্রাস্ট করতে পারছে না যারা মিডল লেয়ারে আসতে পারে, বা মিডল লেয়ারে আছে বিষয়টা সেটাও ক্রিয়েট হচ্ছে না। দ্যাটস ওয়াই আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো এখন বড় হচ্ছে না, স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে না। তো যদি আমি বলি যে আরেকটু যদি ক্লিয়ার করার চেষ্টা করি, যে আমার অনেক টাকা আছে, আমি ফ্ল্যাট কিনতে যাব, রাইট? এখন আপনার মনের মধ্যে অনেক বিষয় ঘুরপাক খাবে, যে আমি যদি কোনো একটা প্রাইভেট কোম্পানির কাছ থেকে একটা ফ্ল্যাট কিনি, তো সেই ফ্ল্যাটটা আদৌ কি আমি পাবো? আমার জীবনের সব সঞ্চয় দিয়ে আমি একটা বাড়ি কিনতে চাচ্ছি, এই ফ্ল্যাটটা যে সে অন্য কারো কাছে সেল করে নাই তার কি গ্যারান্টি আছে, রাইট? আমি যে ফ্ল্যাটটা কিনছি, ফ্ল্যাটটা কেনার পর আমি কবে উঠতে পারবো, বা আদৌ টাকাটা যদি আমি পরে ফেরত নিতে চাই পারবো কিনা, অনেক চিন্তা করবেন আপনি। এটা প্রাইভেট অর্গানাইজেশন, বহু নাম ডাক আছে তাদের, ফর এক্সাম্পল কনকর্ড, নাভানা, বিআইটি, তাই না, অ্যাসুরেন্স, যার কাছেই যান, যার কাছেই টাকা দেন, আপনি কিন্তু টেনশনে থাকবেন, রাইট? আমার এক অনেক বড় ভাই, আমার বড় ভাই বললে ভুল হবে, আমার নেইবার একটা বাসায় থাকতাম, সে ফ্ল্যাট কিনেছে আমাদের বাসার, আমি যে ফ্ল্যাটে আছি তার সামনের ফ্ল্যাটটা সে কিনেছে। তো সে বলেছে যে তার বয়স অ্যারাউন্ড 50, সে যখন ফ্ল্যাট কিনতে টাকা দিয়েছে, ফ্ল্যাটটা পেতে ক্যাশ পে করেছে, রেডি ফ্ল্যাট, বাট ফ্ল্যাটটা পেতে 6 মান্থ লেগে গেছে, একদম ফার্নিশ, টাইল টাইলস করা, এভরিথিং ইজ কমপ্লিট, জাস্ট টাকা দিবে, উঠবে, এই অ্যাঙ্গেল থেকে সে টাকা দিয়েছে, ক্যাশ টাকা উঠবে মাত্র, বাট সেটা পেতে পরে তার 6 মাস লেগেছে। সে বলেছে যে ওই 6 মাসে তার হয়তো 6 বছর আয়ু কমে গেছে। বিষয়টা বলছেন, খুব ভালো কোম্পানি, কোম্পানির নামটা আমি বলছি না, অনেক নাম করা কোম্পানি। সো ওই অবস্থাটা। আর এটা যদি সরকারি হতো, একটা এক্সাম্পল যদি বলি, সরকারি যদি হতো তাহলে আপনার মধ্যে কি ওই ভীতিটা থাকতো? ওই ভীতিটা কিন্তু থাকতো না। সরকারি হলে যদি সে ফ্ল্যাট নাও দিতে পারে, আমাকে টাকা ফেরত দেবে, কারণ এখানে একটা স্ট্রাকচার কাজ করছে, আর ওখানে একটা আনস্ট্রাকচার্ড বা এমন কেউ কাজ করছে যা অ্যাকচুয়ালি যে কোনো সময় হয়তো এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, তো আরেকটু যদি কনসেপ্টের দিকে আসি, যে আমি যদি ফ্যামিলি বললাম, সরকারি কাঠামোর কথা বলতে যাচ্ছিলাম, এখন যদি আমি হিউম্যান বিইং স্ট্রাকচারের দিকে আসি, আমাদের পুরো শরীরের কিন্তু অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেটাকে আমি আলাদা করে ফেলতে পারি, রাইট? এখানে একটা কিন্তু স্ট্রাকচার বিদ্যমান। এখন একটু খেয়াল করেন তো, যে আমার হাতটা যদি একটু ব্যথা পায় বা ভেঙে যায়,
এই হাতটার জন্য কিন্তু পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে, তাই কিনা? তো একটা স্ট্রাকচার বিষয়ের মধ্যেও যদি একটা বিষয় কিছুটা দুর্বল হয়ে পড়ে তাহলেও সেটা পুরো প্রজেক্টের উপরে কিন্তু হ্যাম্পার করতে পারে, রাইট? সো যেখানে দরকার কি একটা কমপ্লিট স্ট্রাকচার, এর জন্যই বলা হচ্ছে কি প্যারাডিজম, যা কিছু হবে একটা ফ্লোর মধ্যে দিয়ে, একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে দিয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড ঠিক তাই, যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ওই পার্টিকুলার রুলস এর মধ্যে ফেলে কোনো একটা সিস্টেম দাঁড় করাতে সাহায্য করে, রাইট? অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা ফলো করে। অন্যতম কি C++, জাভা, এটা একদম পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড আমরা বলতে পারি। পাইথনকেও তাই, বাট পিএসপি কিন্তু প্রথমের দিকে অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। বা পিএসপি তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেই হবে তার কোনো বাধা ধরা নিয়ম নেই, রাইট? আপনি পিএসপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আপনি স্ক্রিপ্টিং লেখেন, এক্সিকিউট করেন, আপনি আউটপুট দেখেন। বাট এখানে 5 আসার পর পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার যে মেকানিজম গুলো সেটা এর মধ্যে ইনক্লুড করেছে, আদারওয়াইজ অনেক আগে হারিয়ে যেত পিএসপি। সে সময় বুঝে কিন্তু ঠিকই আসল বিষয়টাকে ইনক্লুড করেছেন। বাট স্টিল আমি যদি বলি যে অ্যাজ এ কন্ট্রিবিউটর অফ পিএসপি প্রোগ্রামিং বা পিএসপি ল্যাঙ্গুয়েজ, স্টিল পিএসপি কে আমরা ওই আপ টু দ্য মার্কে আছে সেটা বলতে পারবো না। পিএসপি ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আপনি বলেন যে তার উপরে আমি আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজকে রেখে দিব। যদি আমি বলি যে 5টা ল্যাঙ্গুয়েজ যারা মার্কেটে অনেক ভালো অবস্থায় আছে, বা 6টা ল্যাঙ্গুয়েজ মার্কেটে অনেক ভালো অবস্থায় আছে, আমি যদি বলি মার্কেট অ্যাঙ্গেল থেকে পিএসপি 1, সি শার্প, রাইট, ASP.NET যেটা সি শার্প, 2, 3 জাভা, রাইট, 4 রুবি, 5 পাইথন, ঠিক আছে? আর এই তো সি শার্প, সি প্লাস প্লাস বেসিক্যালি অ্যাপ্লিকেশন বেস, রাইট? যদি 6 রাখি তাহলে এই 6 জনের মধ্যে থেকে যদি আমি সিরিয়াল করতে বলি, যে লাইক আমি একটু যাই, আমি ল্যাঙ্গুয়েজ গুলো একটু লিখি বোঝানোর জন্য। পিএসপি ইউজের দিক থেকে বলছি সি শার্প, দেন জাভা, ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপমেন্ট অ্যাঙ্গেল থেকে আমি বলছি পাইথন, রুবি, পার্ল, রাইট? ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট তো ক্লায়েন্ট এন্ডে, হ্যাঁ, ক্লায়েন্ট এন্ড সবার সঙ্গে কাজ করতে পারে। এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের কথা বলছি, এগুলো সবই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের কথা বলছি। তো এটা হচ্ছে ইউজের দিক থেকে, এই স্ট্রাকচারটা হচ্ছে ইউজ পার্সপেক্টিভ। এটা বেসিক্যালি বলতে পারেন যে আমার বা যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করছে, যারা কিছুটা জানে প্রোগ্রামিং সম্পর্কে, তারা হয়তো যদি আমি ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি বা ল্যাঙ্গুয়েজের স্ট্রেংথ অ্যাঙ্গেল থেকে যদি আমি সিরিয়ালাইজ করি, ল্যাঙ্গুয়েজ স্ট্রেংথের কথা যদি আমি চিন্তা করি, শুরুতেই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমি রাখবো, এখানে কিন্তু আমি সি বা সি প্লাস প্লাস কে রাখি নাই, এর অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টে আসে না। ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ছোট ছোট যে গেম ডেভেলপমেন্ট আপনারা দেখেন সেগুলো কিন্তু সি প্লাস প্লাস দিয়ে করা, রাইট? যে ফেসবুকের মধ্যে যে বড় বড় গেম আপনারা দেখেন না, ফার্ম ভিলা থেকে শুরু করে আদার্স যে গেমগুলো আপনারা খেলেন, সেগুলো সব সি প্লাস প্লাসে করা, এবং ওখানে ভিজুয়াল সিও কাজ করে। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো ভিজুয়াল সি দিয়ে করা, অত্যন্ত পাওয়ারফুল এবং একদম পারফেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, সি প্লাস প্লাস। আর ওয়েব প্রোগ্রামিং এর জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমি এখানে লিস্ট করেছি, ইউজের দিক থেকে পিএসপি একদম 80% ইউজ হয়, সি প্লাস প্লাস এটা 16 to 18%, সি শার্প, জাভা 2.5% জাভা আছে, পাইথন 1% মতো ইউজ হয়, রুবি, পার্ল এরা 0.5 করে 1% মতো ইউজ হয়, বা তার চেয়েও কম ইউজ হয়। বাট
প্রোগ্রামিং স্ট্রেংথের দিক থেকে যদি আমি যাই তাহলে আমি শুরুতেই যে ল্যাঙ্গুয়েজটার নাম লিখবো সেটা হচ্ছে জাভা। বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন আমি যে ল্যাঙ্গুয়েজটার নাম এখানে উল্লেখ করব সেটা হচ্ছে পাইথন। হ্যাঁ, অত্যন্ত পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সকেট বেসড প্রোগ্রামিং করা যায়, ডেফিনেটলি সে নেক্সট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। সি শার্প এবং সি প্লাস প্লাস এর সাথে আমি কন্ট্রাডিক্টরি আছে, যে আমি পাইথন সি শার্প আপনি এদিক সেদিক করতে পারেন, যে কেউ করতে পারে, এটা সি শার্প কেউ দুয়ে রাখতে পারে, কেউ পাইথন কেউ দুয়ে রাখতে পারে। বেসিক্যালি আমি যখন পিএসপি করছি আমি পাইথনের সাথে সিমিলারিটিস পাই, পাইথনকে উপরের দিকে রাখবো, আর যারা সি শার্প করে তারা জাভার উপরে সি শার্পকে রাখবে না, সি শার্পকে জাভার পরেই রাখবে, রাইট। এরপরে আমি যদি কোনো ল্যাঙ্গুয়েজকে রাখি ডেফিনেটলি আমি রুবিকে রাখবো। সি শার্পের পরে আমি কাকে রাখবো? রুবিকে রাখবো। দেন হয়তো আমি পিএসপি কে আনতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রেংথ অনুযায়ী, যে না পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং স্ট্রাকচার, প্রোগ্রামের সিকিউরিটি থেকে শুরু করে যদি আমি লিস্ট করি তাহলে আমি পিএসপি কে কিন্তু 5 নম্বরে রাখছি, বাট ইউজের দিক থেকে পিএসপি কি একই। আমি বুঝতে পেরেছি? আচ্ছা, ওই যে লাইকিয়ার মতো সিম্ফনি মোবাইল আছে না, দুর্বল টাইপের, বাট ইউজ হয় সবচেয়ে বেশি, সেল হয় সবচেয়ে বেশি, হয়তো প্রাইস কম, বাট প্রাইস কম হলেও তারা কিন্তু বিজনেস ভালোই করে, কোয়ান্টিটি সেল করে। যে একজন ওই আইফোন কিনতে পারে শতকরা 1 জন লোক, আর সিম্ফনি কিন্তু কিনতে পারে 100 জনের 100 জনই চাইলেই, তাই না? যে অনেকে রিচ ফুড খায় আর সবাই কি ভাতই খায়, তো চালের সেল ভালোই হয়, বিষয়টা এরকম। তো আপনি যে ল্যাঙ্গুয়েজটা শিখছেন তার দুর্বল দিকটাও আমাদের একটু ভালো করে জানতে হবে। সো নেক্সট ক্লাসের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সো আমাদের কোর্সের ফার্স্ট অ্যাসাইনমেন্ট যে পিএসপির স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এটা আপনারা পড়াশোনা করবেন, করে মিনিমাম 5টা স্ট্রেংথ 10টা পয়েন্ট, উইকের 10টা পয়েন্ট লিখে নিয়ে আসবেন। ক্লিয়ার? এটা ডক ফাইলে লিখবেন, নিজেরা নিজেদের মতো করে লিখবেন, বাংলায় লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যে যে ল্যাঙ্গুয়েজে পারেন, বাট হিন্দিতে লিখলে সেটা আমাকে পড়ে শোনাতে হবে। আমি বুঝতে পারি হিন্দি, আমি লিখতে পারি না বা লেখা বুঝি না, ঠিক আছে, শুধু বুঝতে পারি। তো কেউ যদি হিন্দিতে লিখেন, কারণ ইদানিং যে বিষয়টা একটু জ্বালা দেয় সেটা হচ্ছে যখন আমরা সিভি দেখি, সিভির মধ্যে লেখা থাকে হিন্দি ফ্লুয়েন্ট, স্পিকিং, রিডিং, রাইটিং। সিভি গুলো মাঝে মাঝে মনে হয় যে আমরা জ্বালিয়ে দিই, বুঝতে পেরেছে? যাই হোক, তো ডেফিনেটলি অনেক লোক ওই ভাষায় হ্যাঁ সেটাই, ওটা হয়তো অনেক রিকোয়ারমেন্ট, কারণ 100-150 কোটি লোক ওই ভাষায় কথা বলে, ডেফিনেটলি এর একটা ডিমান্ড আছে। সো এই যে বিষয়টা, যে আপনি যে ভাষায় লিখেন আমাকে একটু বোঝাবেন, স্ট্রেংথ এন্ড উইক পয়েন্ট আমাদের লিখে নিয়ে আসতে হবে। সো আমি যেখানে ছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, তো অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা বেসিক্যালি ডেফিনেটলি আমরা ডিল করবো আর কি আস্তে আস্তে করে, বা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটার দিকে একটু যাওয়ার চেষ্টা করবো আর কি আমরা। আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা একটা কনস্টিটিউশন, আর একটা লিস্ট আমি যখন দিচ্ছিলাম, এই যে উপরের দিকে যে 3টা ল্যাঙ্গুয়েজ বা রুবি পর্যন্ত আমি আসি, এটাকে কমপ্লিটলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট পিএসপি কিন্তু কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখানে করা যায়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার জন্য সকল মেকানিজম পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে রেখেছে, আপনি চাইলে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। বাট পিএসপির এই দুর্বল জায়গাটাকেই স্ট্রেংথ হিসেবে নিয়ে বেসিক্যালি এরা বা যারা নিয়েছে দুর্বল জায়গাকে স্ট্রেংথ হিসেবে, তারাই পিএসপি কে টেনে উপরের দিকে নিয়ে গেছে, 5 থেকে টেনে তুলে 1-এ স্থাপন করেছেন। কোন বিষয়টা দিয়ে? এই যে পিএসপির বিভিন্ন যে ফ্রেমওয়ার্ক গুলো নিজেরা পিএসপি কে স্ট্রাকচার করেছে,
এবং স্ট্রাকচার করার সাথে সাথে এর ভেতরে এমন কিছু মেকানিজম সেট করেছে যার মাধ্যমে ডেভেলপমেন্টটা অনেক বেশি ইজি হয়ে গেছে। যে প্রথমে পিএসপি কে একটা স্ট্রাকচারে বসিয়েছে, হ্যাঁ, সেই স্ট্রাকচার না, রাইট? স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় জাভা আর সি প্লাস প্লাস কে, এটা জানেন তো? যদি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, উচ্চারণ করা হয় যদি দুইটা ল্যাঙ্গুয়েজের নাম বলা হয়, শুরুতে আসবে জাভার নাম, তারপরে সি প্লাস প্লাস এর নাম। সো পিএসপি কে স্ট্রাকচার্ড বানিয়েছে কে? তার ফ্রেমওয়ার্ক গুলো, রাইট? ফ্রেমওয়ার্ক প্রথমে পিএসপি কে স্ট্রাকচার্ড করেছে। স্ট্রাকচার করার পর যে আপনি একটা জিনিস মনে করেন যে আপনি খুব ইজিলি নড়াচড়া করতে পারেন, রাইট? আপনি ইজিলি নড়াচড়া করতে পারেন, বাট আপনাকে আপনার হাত পা বেঁধে দেওয়া হলো, আপনি কতক্ষণ সেখানে টিকে থাকবেন? অস্থির হয়ে যাবেন না? আপনি বের হয়ে আসার চেষ্টা করবেন, বাট আপনার ডিউটিও কি? বসে থাকা। আপনার ডিউটি হচ্ছে বসে থাকা এবং হাত পা নড়ানো, এবং আপনি ইজিলি সেটা করতে পারছেন। বাট কেউ একজন একটা কাঠামোর মধ্যে থেকে করছে, আর কেউ একজন এলোমেলো ভাবে করছে। সেই এলোমেলো লোকটাকে সঠিক পথে আনার জন্য আপনাকে একটা ফর্মা বানায়, বলে না যে একটা স্ট্রাকচার বানিয়ে আপনাকে আটকে দেওয়া হলো। এখন আপনাকে নতুন কোনো কিছু দিয়ে আবদ্ধ করে দেওয়া হলো, আপনার হাত পা বেঁধে ফেলা হলো। এখন আপনাকে যদি এক্সট্রা ফ্যাসিলিটি না দেয়, তাহলে আপনি কিন্তু সেখান থেকে বিদ্রোহ করবেন এবং আপনি সেখান থেকে সরে আসবেন, যে না, আমাকে আমার হাত পা বেঁধে ফেলেছে, আমি আর এই কাজে নেই, রাইট? তো নতুন কিছু দিয়ে আপনাকে প্রলুব্ধ করে ধরে রাখা ফ্রেমওয়ার্ক গুলো এই কাজটাই করে থাকে। ফ্রেমওয়ার্ক অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার, মানে আমি পিএসপি তে তো বাধ্য না অবজেক্ট প্রোগ্রামিং করতে অবজেক্ট ওরিয়েন্টেড। পিএসপি যখন ফ্রেমওয়ার্ক বেসড হচ্ছে, তখন ওটা অটোমেটিকলি কি ফ্রেমওয়ার্ক নিজেই সেটাকে অবজেক্ট ওরিয়েন্টেড ইমপ্লিমেন্ট করে ফেলেছে, এবং আপনাকে প্রলুব্ধ করতে যে তুমি এখানে আসো, কাজ করো, তোমার জন্য অনেক কিছু ওয়েট করছে, অনেক কিছু আমি বানিয়ে রেখেছি, তুমি ইউজ করো এবং তৈরি করো। যেটা বোঝা যাচ্ছে। সো ফ্রেমওয়ার্ক কি করেছে? ফার্স্ট এটাকে স্ট্রাকচার করেছে, দ্বিতীয়ত ওর ভেতরে প্রচুর রিসোর্স ডেভেলপ করে রেখেছে, যে রিসোর্স গুলোর ইউজ করার মাধ্যমে আপনি আপনার ডেভেলপমেন্টটাকে অনেক বেশি ইজি করে ফেলতে পারছেন, অনেক ফাস্টার ইমপ্লিমেন্টেশনে যেতে পারছেন। সেটা বোঝা যাচ্ছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে সিকিউরিটি। যে আমি যখন প্রোগ্রামার, বিগিনার্স খুব ইজিলি প্রোগ্রামিং কোন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করছি, আমার মাথায় নেই যে সিকিউরিটির ইস্যুটা। ফ্রেমওয়ার্ক যে লেভেলে সিকিউরিটি এনশিওর করে, আমি যদি নিজের থেকে কোনো সিকিউরিটি এখানে ইমপ্লিমেন্ট নাও করি, র কোড দিয়ে ওই লেভেলের সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা ইম্পসিবল। এটা বোঝাতে পেরেছে? তাহলে সেকেন্ড যে অ্যাডভান্টেজটা ফ্রেমওয়ার্কের, সেটা হচ্ছে কি সিকিউরিটি, যা সে নিজের থেকেই এনশিওর করছে। শুরুতেই একজন ফ্রেশার লারাভেল ডেভেলপার যে পরিমাণ সিকিউরিটি দিয়ে একটা প্রজেক্ট ডেপ্লয় করবে, একজন এক্সপার্ট র কোডার সেই লেভেলের সিকিউরিটি এনশিওর করতে পারবে না। ক্লিয়ার? এখন পিএসপি কেন নিজেকে স্ট্রাকচার করে নাই? জাভা, সি প্লাস প্লাস, সি শার্প এরা এই লেভেলে চলে গেছে, সে নিজেকে স্ট্রাকচার করে নাই কেন? 80% ইউজার কেন পিএসপি কে বেছে নিচ্ছে? যে কোনো ল্যাঙ্গুয়েজের তুলনায় কয়েক গুণে ফাস্টার সে, খুব দ্রুত গতিতে সে তার কোড এক্সিকিউট করে, রাইট? এবং সে এত বেশি কনকারেন্ট ইউজার নিয়ে কাজ করতে পারে, যা লিমিট 11 ডিজিট ইন্টিজার। একসাথে যদি রিকোয়েস্ট 11 ডিজিট ইন্টিজারও যায়, তাহলে সে ওইটাকে প্রসেস করতে পারবে। বাট জাভা বা সি শার্প 11 ডিজিট ইন্টিজারের পরিবর্তে যদি এটা 5 ডিজিট ইন্টিজারও হয় কনকারেন্ট ইউজার, সে সিস্টেম হ্যাং করবে। ড্রব্যাকটা কোথায়? যে সে বেশি ইউজার নিয়ে একসাথে রান করতে পারে না, সে বাল্কি সাইজের ল্যাঙ্গুয়েজ, রাইট? তা প্রসেস হতে দৌড়তে সময় লাগে, সে সিকিউর ঠিক, বাট বিষয়টা লেন্দি করে ফেলে। বাট পিএসপি ভেরি ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএসপি 20 বছরে ওই জায়গাটাতে কোনো প্রকারের স্যাক্রিফাইস করে নাই। চাইলে কি সে স্ট্রাকচার হতে পারতো না? তার কি টাকা পয়সা নাই? তার প্রোগ্রামারদের কি বুদ্ধিশুদ্ধি নাই? স্ট্রাকচার বানাতে বললে তারা পারবে না? আছে, বাট তারা ওই জায়গাটা, ওই যে স্পিড, এই জায়গাটাতে কখনোই স্যাক্রিফাইস করে নাই।
দ্যাটস ওয়াই পিএসপি নিজে কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক বানায় নাই, ফ্রেমওয়ার্ক বানিয়েছে কারা? থার্ড পার্টি, যারা আবার কি ভলান্টিয়ার কোম্পানি, যারা চলে কি দিয়ে? ডোনেশন দিয়ে। আমি বুঝতে পেরেছি। সে বড় বড় জায়ান্ট কোম্পানি যারা লাইক ল্যারাভেল দিয়ে যদি কোনো একটা কোম্পানি প্রজেক্ট করে, সে যদি জায়ান্ট হয়ে যায়, এবং যদি ল্যারাভেল যারা ডেভেলপ করছে তারা বলে আমরা গেলাম, ওই জায়ান্ট কোম্পানি তার অর্ধেক দিয়ে দেবে যে তোমরা বসো, আমি দিচ্ছি, তোমরা ডেভেলপ করো। জুমলার নাম শুনেছেন না? জুমলা, হ্যাঁ, সিএমএস, এই এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে ডোনেটর হিসেবে আমাদের দেশে একটা কোম্পানি আছে, নাম জানেন? জুম শেপার, বাংলাদেশি কোম্পানি কিন্তু, হ্যাঁ। জুম শেপার প্রতি বছর $1 মিলিয়ন ডোনেশন দেয়। $1 মিলিয়ন সেখানে ডোনেশন দেয়। বোঝা যাচ্ছে? প্রায় 7 কোটি টাকা, 8 কোটি টাকা। এরা এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে সবচেয়ে বেশি ডোনেশন তারা দিয়ে থাকে, কারণ জুমলা যদি স্টপ হয়ে যায়, জুম শেপার চলবে? জুম শেপার তো চলবে না, জুমলা বন্ধ, জুম শেপার বন্ধ। সো এগুলো সবই ভলান্টিয়ার কোম্পানি যারা ফ্রেমওয়ার্ক গুলো বানাচ্ছে, যারা চলে কি দিয়ে? ডোনেশনের মাধ্যমে। সো বেসিক্যালি তারা কাজ করছে কি? পিএসপি কে স্ট্রাকচার করার পেছনে, হ্যাঁ, প্রোগ্রামিং লাইফটাকে অনেক ইজি করার পেছনে। সো আমি যে বিষয়গুলো বলার চেষ্টা করছি, যে আমি ওভারঅল একটা সিনারিও তুলে ধরার চেষ্টা করছি ফ্রেমওয়ার্ক এবং অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একদম ভেতরে আমি এখনো ঢুকছি না, জাস্ট আমি কি বিষয়টা সেটা একটু বোঝানোর চেষ্টা করছি, এর বিশেষত্বটা দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু রিয়েলাইজ করেন যে না, অবজেক্ট ওরিয়েন্টেড হলে কি হবে আর না হলে কি হবে। মনে করেন যে আপনি বলেন পিএসপি তে শুধু সাইট করলে ওটা স্পিড ভালো হবে নাকি ফ্রেমওয়ার্কে করতে? অ্যাকচুয়ালি যদি আমি বলি যে না, একদম সরাসরি আমি পিএসপি তে আছি, সেই ক্ষেত্রে যে কোনো ফ্রেমওয়ার্কের তুলনায় সে কিছুটা ফাস্টার হবেই। বাট ফ্রেমওয়ার্ক গুলো যে টাইমটা নেয়, সেটা বেসিক্যালি পার্সেন্টের ডিফারেন্সটা নেগলিজেবলি ধরা হয়। যে পিএসপির পারফরমেন্স আর ফ্রেমওয়ার্কের পারফরমেন্স, এটা ন্যানো সেকেন্ডে ডিফারেন্স আসে, সেটা নেগলিজেবল এন্ডে ধরা যেতে পারে। হ্যাঁ, সো একটা জিনিস বলা যেতে পারে না, শুধু পিএসপি র কোড করে যদি কোনো প্রজেক্ট করা হয়, সেটা ফাস্টার হবে যে কোনো ফ্রেমওয়ার্কের তুলনায়। কারণ ফ্রেমওয়ার্ক নিজে একটা সাইজ নেয়, নিজেকে বুট করার জন্য কয়েকটা ফাইল সে এক্সিকিউট করার পর মূল ফাইলটা রান করে। তো একটা ফাইল রান হওয়া আর 16তম ফাইল, তার মানে আগে 15টা ফাইল রান করে এসে সে আউটপুট ফাইলটা রান করছে, ডেফিনেটলি সময় তো বেশি লাগবেই। কিছুটা সময় সেখানে বেশি লাগে। তো ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে সবচেয়ে ভারী জেন ফ্রেমওয়ার্ক নামে পিএসপি ফ্রেমওয়ার্ক, সে বিট স্লো, দেন কেক পিএসপি ফ্রেমওয়ার্ক, রাইট? যদি আমি বলি যে ফাস্টার পিএসপি ফ্রেমওয়ার্ক, এটা কোডিগনেটর, যে কারো চাইতে 3 টাইমস ফাস্টার। তার মানে আমি যদি বলি যে ল্যারাভেল, দেন আমি যদি বলি যে কোন একটা কোড রান হতে যদি 1 সেকেন্ড সময় নেয় কোডিগনেটর, তাহলে 3 সেকেন্ড সময় নেবে ল্যারাভেল। আর যদি আমি পিএসপির কথা আমি বলি, তাহলে কি ল্যারাভেলের চাইতে কিন্তু আরো বেশি সময় নিতে পারে। কেক আছে, জেন্ড আছে, আদার্স ফ্রেমওয়ার্ক গুলো এর চেয়ে বেশি সময় নিতে পারে, বাট একটা কোড রান হতে 1 সেকেন্ড বা 3 সেকেন্ড লাগে না, এটা ন্যানো সেকেন্ড লাগে। এক্সাম্পল আমি বলছি, সেক্ষেত্রে পিএসপির রান হতে কত সময় লাগবে? পিএসপির রান হতে যদি আমি বলি 60 ন্যানো সেকেন্ডে 1 সেকেন্ড, যদি আমি যা ধরে নেই, তাহলে পিএসপি রান হতে লাগবে 30 ন্যানো সেকেন্ড, অর্ধেকটা। এটা ন্যানো সেকেন্ড পিরিয়ড আমি বলছি। এটা অনেক স্কুইজ যদি হয়ে আসে, এটা নেগলিজেবল টাইম ধরা হয়ে থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনারিও থেকে। তো পিএসপির কথা যখন আসে, পিএসপি তে অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা আমরা এখানে বিল্ড করব। ফার্স্টে অবজেক্ট কি, ক্লাস কি, ক্লাস মডিফায়ার কি, হ্যাঁ, ফাংশন যে মডিফায়ার গুলো, বা এনক্যাপসুলেশন কনসেপ্টটা, ইনহেরিটেন্স এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট গুলো আমরা বিল্ড করব ফার্স্টে। তো দুজন সম্পর্কে আমি জানি, নাইম উঠে আসে, নাইমের বেসিক ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, তাই না?
কাজে লেগেছে। মিরাজ আগে থেকেই কিছুটা জানতেন, বেসিক ক্লাসগুলোতে আপনার পারফরমেন্স ঠিক আছে। এখন বাকি যে 2-3 জন আছে আমাদের সাথে, ওরা দুজন জাকারিয়া নাকি ওর নাম, জাহাঙ্গীরটা আপনার লেভেলে আছে, ও একটু স্টাডি করতে হবে। রুস্তম ঠিক আছে, রাইট? রুস্তম ঠিক আছে কোর্সের জন্য। এখন আমাকে মজুমদার বলবে, হ্যাঁ, যে আপনার অবস্থাটা কোথায়, আপনি কতটুকু জানেন পিএসপি কতটুকু জানেন? কিভাবে বলবো, আমি এমনিতে পিএসপিতে একটা সাইট আছে, ই-কমার্স সাইট, ওটা আমি টোটাল কমপ্লিট করা সেশনে ইউজ করেছে। গ্লোবালস গুলো, পিএসপি গ্লোবালস গুলোর ইউজ আপনি জানেন, গ্লোবাল অ্যারে, গুড ফাংশনালিটি, সেশন, ডেটাবেস ক্রুডিং, কুয়েরিজ, এগুলো সম্পর্কে ধারণা আছে, বাট অবজেক্ট ওরিয়েন্টেড নেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্র্যাকটিক্যাল ধারণা নেই, থিওরিটিক্যাল কিছু নলেজ তাই। আচ্ছা, মানে বেসিক সিনট্যাক্স গুলো তো রপ্ত করা আছে, হ্যাঁ? ক্রুডিং জানা আছে, ক্রুডিং বলতে ডেটাবেসের যে অ্যাকশন গুলো, এগুলো সব জানা আছে। সেশনের ইউজ করেছেন কখনো? সেশন, কুকি, পিএসপি যে গ্লোবাল অ্যারে যেগুলো আছে ওগুলো করেছেন। ওকে, তাহলে সমস্যা হবে না, অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে আমরা প্রসেস করতে পারবো না। পিএইচপি তো মোটামুটি সিএসএস আর এইচটিএমএল একটু কমপ্লেক্স, ওইটা অ্যাকচুয়ালি আমাদের কাজ না, হ্যাঁ, প্রাথমিকভাবে আমাদের কাজ না। আমরা যখন কোন একটা প্রজেক্ট করব, আমরা কিন্তু টেমপ্লেট চুরি করে নিব, ওয়েব থেকে ডাউনলোড করে নিব, হ্যাঁ, আমরা টেমপ্লেট নামিয়ে ওটার উপরে কাজ করব। আমরা এইচটিএমএল সিএসএস নিয়ে কোনো আলোচনাই আসবে না এই কোর্সে। বাট এইচটিএমএল সিএসএস এর মধ্যে যেন আমরা কোডগুলো বসাতে পারি, সেই নলেজটা তো আমাদের অ্যাটলিস্ট থাকতে হবে, হ্যাঁ, ওইটুকু আমাদের অ্যাকচুয়ালি জানার দরকার আছে। ইটস গুড, তাহলে প্রবলেম হচ্ছে না। আপনার একজন আছে ভাই, রিলেটিভ যা বলেন, বা ফ্রেন্ড, সো ও কোন ইয়েতে কাজ করছে? আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। তাহলে আসেন, সমস্যা ওর সঙ্গে আমি কথা বলে নিব। আচ্ছা, আরেকটা ডিক্লারেশনস আছে আজকে, সেটা হচ্ছে যে আমাদের কোর্সের শিডিউলটা কিছুটা পরিবর্তন আসে। আমরা সপ্তাহে 2 দিনই আছি, শুক্রবার এবং শনিবার রাখা হচ্ছে ক্লাসটা, বৃহস্পতিবারটার পরিবর্তে। কারো কারো প্রবলেম হচ্ছে এই বারটাতে জব নিয়ে, আপনারও হয়তো একটু অ্যাডভান্টেজ আপনি পাবেন। 3টা থেকে 6টা, হ্যাঁ, 3টা থেকে 6টা টাইম। আরো যে 2 জন আছে, ওদের 2 জনের সমস্যা হওয়ার কথা না, আমরা এই শিডিউলে, পরিবর্তিত শিডিউলেই যাব। আগামী দিন ক্লাস হচ্ছে না, আগামী শুক্রবার, আগামী শনিবার, মানে আগামী শনিবারে ক্লাস আছে, ওই দিনে আমরা ক্লাস করছি, ঠিক আছে? তো শনিবার কি আমাদের ওপি নিয়ে আলোচনা হবে? 1 ক্লাস নাম্বার 1 এ যাব আমরা। ওপি নিয়ে পরে ক্লাস হবে 3টা মিনিমাম। তারপর আমরা হ্যাঁ, ক্লারাভেলের উপরে আমরা 20টা ক্লাস করব, এটা আপনারা ধরে রাখবেন। আমরা যদি ওপি তে কিছুটা পিছিয়েও যাই, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না, রাইট, যে 3টা মানে ক্যাচ করার অবস্থায় থাকবে, আমরা অতটা ফোর্সও করব না, আবার অতটা ছেড়েও দিব না, একটা অবস্থায় যাওয়ার চেষ্টা করব। সো ওখান থেকে একটু মাথায় রাখবেন বিষয়টা, যে আমরা ওপি তে যাচ্ছি, ওপি শিখবো, ওপি তে ছোট প্রোটোটাইপ ডেভেলপ করা শিখবো, ওপি তে আমরা ক্রুডিং কনসেপ্টে যাব, তারপরে আমরা ফ্রেমওয়ার্কে ফোকাস করব, এবং ফ্রেমওয়ার্কে শেখানোর স্টাইলটা আমাদের কিছুটা ডিফারেন্ট। হ্যাঁ, আপনারা তালা ট্রেনিং এর যে ইউটিউব চ্যানেলটা আছে, ওখানে ব্যাচ 6 এর ভিডিও সিরিজ দেওয়া আছে, ব্যাচ 7 ও আই থিংক কিছু ভিডিও সেখানে আছে, ওইটা দেখা শুরু করতে পারেন। আমরা শুরু করি কিন্তু প্রজেক্ট দিয়ে, লারাভেল ইনস্টলেশন, তারপরে যা শেখানো হয় একটা প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট ডেভেলপ করার মাধ্যমে। সো আমরা প্রথমে একটা ভেরি সিম্পল টাইপ অফ প্রজেক্ট, যাতে আমরা বেসিক বিষয়গুলো খুব সহজে ধরে নিতে পারি, জটিলতার দিকে আমরা প্রথমে ঢুকবো না, আমরা বেসিক লেভেলের একটা প্রজেক্ট করব, একটা ব্লক সাইট ডেভেলপ করে ফেলবো উইদিন 8 ডেজ। 8 সেশন, 8 লারাভেল সেশন আমি বলছি, ইনস্টলেশন থেকে শুরু করে
অষ্টম ক্লাসে কমেন্টস পর্যন্ত আমরা চলে যাব, একটা ব্লগ কমেন্টস পর্যন্ত, যে ব্লগের সাইটে ফ্রন্ট এন্ড থাকবে, অ্যাডমিন প্যানেল থাকবে, অ্যাডমিন প্যানেলটা সিকিউর হবে। অ্যাডমিন প্যানেলে আমরা ক্যাটাগরি অ্যাড করব, ম্যানেজ করব, ব্লগ অ্যাড করব, ম্যানেজ করব, ব্লগে ইমেজ দেওয়া যাবে, আপলোড করা শিখবো। দেন ফ্রন্ট এন্ডে ব্লগ ডিসপ্লে করা শিখবো, ডিটেলে যেতে শিখবো, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ দেখতে শিখবো, পপুলার ব্লগ দেখবো, রিসেন্ট ব্লগ দেখবো, রাইট? ব্লগ ডিটেলে যাওয়ার পর আমরা ব্লগে কমেন্টস করতে পারবো, বাট কমেন্টস করতে গেলে ফ্রন্ট এন্ড রেজিস্ট্রেশন লাগবে, অথ, মিডল ওয়্যার, এই বিষয়গুলো চলে আসবে। তো যখনই কমেন্টস হয়ে যাবে এবং কমেন্টসটা ব্যাক এন্ড থেকে পাবলিশ করার সিস্টেম থাকবে, প্রাথমিকভাবে আসবে না। সো এই ছোট কাজগুলো কিন্তু আমরা প্রথম 8টা ক্লাসে শিখে ফেলবো। দেন পরবর্তী যে 12টা ক্লাস থাকবে, সেই 12টা ক্লাসে আমরা ই কমার্সে হাত দিব। বাট ই কমার্সের বেশ কিছু পোর্শন আপনারা এই 8টা ক্লাসের কনসেপ্ট থেকে তৈরি করে আনতে পারবেন। তার মানে ওইটা আমরা এই 8টা ক্লাসকে ওখানে ওভারল্যাপ করে ফেলবো, যে এই 8টা ক্লাসে যে আপনারা শিখলেন ই কমার্সের কিছু অংশ আছে এক্স্যাক্টলি সিমিলার, শুধু ডেটা সেট ডিফারেন্ট। সো হোমওয়ার্ক থেকে ওইটা আপনারা ডেভেলপ করে আসবেন, দেন আমরা ই কমার্সে একটা সার্টেন পার্ট থেকে শুরু করব এবং পরবর্তী 12টা ক্লাসে আমরা ই কমার্সটাকে কমপ্লিট করে ফেলবো উইদাউট পেমেন্ট মেথড, অনলাইন পেমেন্ট মেথড, দেন স্টক ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওখানে কিন্তু হায়ার লেভেলের কিছু ভেন্ডর ইউজ চলে আসবে। হ্যাঁ, ওখানে ডেটাবেসের কিছু স্ট্রং কোয়েরি কনসেপ্ট চলে আসবে, ওখানে ডেটাবেস নরমালাইজেশনের কনসেপ্ট চলে আসবে, ইমেল সেন্ডিং কনসেপ্ট চলে আসবে। সো বেশ কিছু মানে অ্যাডভান্স টপিক সেখানে ইনক্লুড হবে ই কমার্সের প্রজেক্টটাতে। সো যখন ই কমার্স স্টার্ট হবে তখন আপনাদের ইন্ডিভিজুয়াল প্রজেক্ট অ্যাসাইন করা হবে, আপনারা প্যারালালি নিজেরা নিজেদের জন্য একটা একটা করে প্রজেক্ট শুরু করে দেবেন, রাইট? তার মানে কোর্স শেষ হতে হতে আমাদের হাতে 3টা প্রজেক্ট থাকবে, একটা ব্লগ সাইট সবার কাছে, একটা ই কমার্স সাইট সবার কাছে, আর ইন্ডিভিজুয়াল প্রজেক্টটা ইন্ডিভিজুয়ালসের কাছে। সো আমি যখন বলেছি না যে আমাদের হাতে 2-3টা প্রজেক্ট যখন থাকবে তখন আমি যে কোনো ফ্রেমওয়ার্কে চাইলে সুইচ করতে পারবো। কাজটা পাওয়া আমার জন্য ইজি হবে, আমি সিভিতে লিখতে পারবো। আমি যদি এটাকে ডিপ্লয় করে রাখি একটা জায়গায় ডোমেন হোস্টিং এ, তাহলে আমি বলতে পারবো যে এই কাজগুলো আমি করেছি, যেটা আমার এক্সপেরিয়েন্স। জবটা পাওয়া আমার জন্য অনেক হ্যাঁ কোর্সের শেষে গিয়ে, হ্যাঁ, যে আমরা অর্ডার যখন সাবমিট করছি তখন পেমেন্ট কিভাবে করতে হচ্ছে, ইমেল কিভাবে সেন্ড করতে হচ্ছে। ঠিক আছে, সিনারিওটা আমরা বলেছি কোর্সের, সেটা আমরা একটু মেইনটেইন করব আর কি। সো আই হোপ যে পারফরম্যান্স ভালো হবে আপনাদের। হ্যাঁ, আপনারা যদি রেগুলার থাকেন সো ডেফিনেটলি পারফর্ম করবেন এবং ভালো শিখবেন আশা করছি। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে।